ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হাউসিদের। এদিকে হামাস হিজবুল্লাহর মতো হুতিদের পরিণতি হবে হুঁশিয়ারি ইসরায়েলের। পাকিস্তানের রেকর্ড ডিক খনির 15% বিক্রি করছে সৌদি আরবকে। সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলি আগ্রাসনে গাজার জনসংখ্যা কমেছে 6% বলছে রিপোর্ট। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হাউসিদের। ইয়েমেনের ইরান সমর্থিত হাউসি মঙ্গলবার ইসরায়েলে আরও 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে। জানা যায়, ইসরায়েলি সামরিক বাহিনী উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার কয়েক ঘণ্টা পর তারা এই হামলা চালিয়েছে। হাউসির সামরিক বিবৃতির উদ্ধৃতি দিয়ে সানা থেকে এপি জানায়, প্রথম হামলাটি ছিল তেল আবিবে বেন গুয়েন বিমানবন্দরকে লক্ষ্য করে এবং দ্বিতীয়টি ছিল জেরুজালেমের দক্ষিণে একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে। হাউসিরা আরও বলেছে, তারা আমেরিকান বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এবং ট্রুম্যানে হামলা করেছে। তবে এই সম্পর্কে মার্কিন বিমানবাহী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। সোমবার রাতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করার আগে গুলি করেছে। হাউসিরা যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণ করছে। 2023 সালের অক্টোবরে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের ইরান সমর্থিত হাউসি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল এবং লোহিত সাগর এবং এডেন উপসাগরের জাহাজে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সময় ইসরায়েলও কয়েক দফা পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেনে। সেখানে হাউসিদের কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইসরায়েল। গত সপ্তাহে ইসরায়েলি যুদ্ধবিমান সানা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিশোধমূলক হামলা চালালে এতে 4 জন নিহত হয়। ঘটনাস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান একটি ফ্লাইটের জন্য অপেক্ষা করেছিলেন। হামাস হিজবুল্লাহর মতো হুতিদের পরিণত হবে হুঁশিয়ারি ইসরায়েলের। মধ্যপ্রাচ্য ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে লড়াই চলছে ইসরায়েলের। এরই মধ্যে লেবাননের হিজবুল্লাহ ও গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সরাসরি যুদ্ধ জড়িয়েছে দেশটি। এতে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে গোষ্ঠীটি। প্রাণ হারিয়েছে তাদের বেশ কয়েকজন নেতা। এমন পরিস্থিতি ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের ভূখণ্ডে হামলা হলে হামাস ও হিজবুল্লাহর মতো একই পরিণতি হবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের। যদিও ইসরায়েলের এই হুঁশিয়ারির পরও দেশটিতে হামলা অব্যাহত রেখেছে হুতিরা। হুতিদের প্রতি এই হুঁশিয়ারি যেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ভান নিরাপত্তা পরিষদে দেওয়া এক ভাষণে গতকাল সোমবার তিনি বলেছেন, হুতিদের ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে হবে। তারা যদি এই হামলা অব্যাহত রাখে তাহলে হিজবুল্লাহ, হামাস ও সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মতো একই ধরনের শোচনীয় পরিণতি হবে তাদের। তেহরানের উদ্দেশ্যে তিনি আরও বলেছেন, ইরান সহ মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে হামলা চালানো সক্ষমতা রয়েছে ইসরায়েলের। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলা সহ্য করবে না তারা। সোমবার ড্যানি এমন হুঁশিয়ারি কয়েক ঘন্টা পরই ইসরায়েলের সামরিক ঘাঁটি সামরিক বাহিনী ঘোষণা দেয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে তারা। এই ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজতে শোনা যায়। পরে আজ মঙ্গলবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তেল আবিবের কাছে বেন গুয়েন বিমানবন্দরে এবং জেরুজালেমের দক্ষিণে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে একটি হাইপারসনিক ও একটি জুলফিকার ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেন তারা। এ বিষয়ে হুতিদের সুপ্রিম রেজলিউশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলী আল হুতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, তারা ইসরায়েলে হামলা বন্ধ করবে না, দেশটির উপর হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে গাজার প্রতি সমর্থন জারি রাখবেন তারা। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেদিন থেকেই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে চলমান এই সংঘাতে ফিলিস্তিনের প্রতি সমর্থন দিয়ে আসছে হুতি ও হিজবুল্লাহ। ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় হামলা চালিয়ে যাচ্ছে তারা। পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েলও। এরই মধ্যে পেন্টাগন থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ গোষ্ঠীটির কয়েকজন নেতা নিহত হন। মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের হামলার মুখে অনেক দুর্বল হয়ে পড়েছে হামাস ও হিজবুল্লাহ। এছাড়া গত 8 নভেম্বর বিদ্রোহীদের অভিযানের মুখে পতন হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের। দেশটির গদিতে তাকে টিকিয়ে রেখেছিল রাশিয়া ও ইরান। বাশারের পতনের কৃতিত্ব দাবি করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। হুতিদের উপর ব্যাপক আকারে হামলা এখনও শুরু করেনি ইসরায়েল। গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, ইয়েমেনে হুতি সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে ইসরায়েল। এ সময় ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দর, দেশটির পশ্চিম উপকূলে বিভিন্ন বন্দর ও 2টি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালিয়েছে তারা। গত 26 ডিসেম্বর সানা বিমানবন্দরে ইসরায়েলের হামলার সেখানে ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান।
পরে এক্সে পোস্টে তিনি বলেছেন, বিমানবন্দরে উড়োজাহাজে ওঠার সময় বোমা হামলা শুরু হয়, এতে উড়োজাহাজের এক ক্রু সদস্য আহত হন। এদিকে সোমবার নিরাপত্তা পরিষদ ইসরায়েল হুতি পাল্টাপাল্টে হামলা নিয়ে কথা বলেছে জাতিসংঘের মধ্য বিষয়ক সহকারী মহাসচিব খালিদ শেখারি। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে সামরিক সংঘাত ছাড়াও বাড়লে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এর ফলে বাইরে থেকে ইয়েমেন, ইসরায়েল সহ এই অঞ্চলে লাখ লাখ মানুষকে যার কোনো শেষ থাকবে না। পাল্টাপাল্টি হামলার জন্য ইসরায়েল ও হুতি দুই পক্ষেরই আলোচনা করেছে জাতিসংঘের রুশ রাষ্ট্রদূত। পাকিস্তান রেকর্ড ডিক খনির 15% বিক্রি করছে সৌদি আরবকে। পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ রেকর্ডিন খনি প্রকল্পের 15% শেয়ার সৌদি আরবের কাছে বিক্রি করার অনুমোদন দিয়েছে। এই শেয়ার বিক্রি করা হবে আন্তঃসরকারীয় চুক্তির ভিত্তিতে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে $60 কোটি। সৌদি আরব দুটি ধাপে এই অর্থ বিনিয়োগ করবে। মঙ্গলবার দ্য এক্সপ্রেস বিটিওয়েনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ধাপে শতকরা 10% শেয়ারের বিনিময়ে সৌদি আরব পরিশোধ করবে $33 কোটি। দ্বিতীয় ধাপে বাকি 5% শেয়ারের জন্য পরিশোধ করবে আরও $21 কোটি। রেকর্ড ডিক খনি প্রকল্পে প্রচুর তামা ও স্বর্ণ মজুদ রয়েছে। বিশ্লেষকরা মনে করেছেন, এই সম্পদ উত্তোলন পাকিস্তানের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। বর্তমানে ডিক প্রকল্পের 50% মালিকানা যৌথভাবে পাকিস্তানের কেন্দ্রীয় ও বেলুচিস্তান সরকারের হাতে, বাকি 50% বিদেশি সংস্থা ও কোম্পানির মালিকানায়। পাকিস্তানের খনিজ শিল্প উন্নয়নে বেলুচিস্তানকে $15 কোটি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি ফ্রন্ট ফায়ার ডেভেলপমেন্ট। রেকর্ড ডিক খনি বেলুচিস্তানের চাগাই অঞ্চলে অবস্থিত এবং এটি বিশ্বের বৃহত্তম তামা ও স্বর্ণের খনি হিসেবে পরিচিত। 2011 সালে টকিয়ান কাপার কোম্পানির সঙ্গে চুক্তিতে অনিয়মের অভিযোগ তুলে পাকিস্তান সরকার তাদের খনিজ আহরণের নিজ বাতিল করে। টিসিসি, ব্যারিজ গোল্ড এবং আফগানট সীমান্তের যৌথ উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠান রেকর্ড ডিকে বিপুল খনির উপস্থিতি অনুসন্ধান করে সেখানে বিনিয়োগের পরিকল্পনা করেছিল। তবে চুক্তি বাতিলের অভিযোগে টিসিসি আন্তর্জাতিক সামলে যায়। 2019 সালে ব্যাংকের ন্যাশনাল সেন্টার ফর ডিসমেন্ট অব ইনভেস্টমেন্ট টিটিপির পক্ষে যায় দেয় এবং পাকিস্তানকে $600 কোটি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়। এই বিপুল জরিমানা এড়াতে পাকিস্তান ব্যারিক গোল্ডের সঙ্গে সমঝোতা চালিয়ে যায় এবং অবশেষে 2022 সালে একটি চুক্তি উপনীত হয়। ইসরায়েলি আগ্রাসনে গাজার জনসংখ্যা কমেছে 7% বলছে রিপোর্ট। ইসরায়েলের সামরিক আগ্রাসন ও গণহত্যার ফলে গাজার জনসংখ্যা প্রায় 7% কমেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো। প্রতিবেদনে চলমান হত্যাযজ্ঞ এবং বাস্তুচ্যুতিকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে খবর আল জাজিরার। সিপিএস এর তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে পর্যন্ত 45,551 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে প্রায় 1 লাখ ফিলিস্তিনি গাজা উপত্যকা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, যা 7 অক্টোবর পূর্ব গাজার মোট জনসংখ্যার প্রায় 6%। রোববার ইসরায়েলের সামরিক আগ্রাসন 451তম দিনে গড়িয়েছে। এদিনও গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর হামলা অত্যন্ত 27 জন ফিলিস্তিনি নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 45,541 জনে। মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 27 জন নিহত এবং আরও 99 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে থাকা বহু মানুষ এখনও উদ্ধারকারীদের লাগালের বাইরে। এছাড়া হামলা এখনও পর্যন্ত 1,08,450 জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে এখনও 13,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে। গাজার যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একাধিক প্রস্তাব পাশ করলেও ইসরায়েল তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। অবরুদ্ধ গাজায় এ হামলা ফিলিস্তিনিদের মানবিক সংকট আরও গভীর করেছে।